সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছ সবকিছুই পরিষ্কারভাবে। আচ্ছা, ওকে, ফাইন। আজকে আমরা এই টপিকটা মানব কল্যাণ টপিকটা শেষ করতে যাচ্ছি। বেশি অংশ বাকি নেই, আমাদের যে অংশটুকু আছে এটা তুলনামূলক সহজ। গত ক্লাসে আমরা অনেক ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু শেষ করে নিচ্ছি। সো পড়তে গিয়ে কোনো অংশ যদি তুমি না বুঝো সেটা একটু মেমোরিতে রাখবে বা খাতায় লিখে রাখবে। আমি একটা অংশ পরেই তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব, সাথে সাথে তোমরা প্রশ্নটা করে নিও, ঠিক আছে? চলো শুরু করি। আচ্ছা, আমরা পড়ছি পেজ নম্বর 89 এর মাঝামাঝি থেকে। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় হচ্ছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। দাগ দিবেন এটা, যা মানুষকে মিলাই না, করে বিভক্ত। আস্তে আস্তে করে বুঝি। আচ্ছা, আমরা মানব কল্যাণ মানে কি বুঝি? আমরা মানব কল্যাণ বলতে বর্তমানে বুঝি যে আমরা দান খয়রাত, দান করতে হবে, কাউকে সহযোগিতা করতে হবে, টাকা পয়সা দিতে হবে, এটাকে আমরা মানব কল্যাণ বুঝে থাকি। আচ্ছা, এই যে মানব কল্যাণটা আমরা বর্তমানে বুঝি, সেটার পিছনে যেটা প্রধান বাধা হিসেবে কাজ করছে, যেটা প্রধান নিয়ামক বা অনুঘটক হিসেবে কাজ করছে, যেটা প্রধান কারণ হিসেবে কাজ করছে, অন্তরায় বা বাধা হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে জাতিগত বিভেদ বা সম্প্রদায়গত বিভেদ বা গোষ্ঠীগত বিভেদ। এই চেতনা বলতে বুঝিয়েছে বিভেদকে। এখন লাইনটা বিভেদ দিলেই বেশি মিলতো, চেতনা দিয়েছে কিন্তু পরবর্তীতে আবার কি বিভেদ শব্দটা উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমানে আমরা যে মানব কল্যাণ সম্পর্কে ধারণাটা নিয়েছি বা দান খয়রাতের বিষয়টা নিয়েছি, সেখানে প্রধান কারণ হিসেবে কি দাঁড়াচ্ছে? আমাদের মধ্যে যে জাতিগত বিভেদ আছে, এই জাতিগত বিভেদের কারণে আমরা বর্তমানে মানব কল্যাণের যে সংজ্ঞা সেটাকে ভুলভাবে চিন্তা করছি বর্তমানে। এছাড়া আছে জাতিগত বিভেদ, বা রয়েছে সম্প্রদায়গত বিভেদ, বা রয়েছে গোষ্ঠীগত চেতনা। স্যার, চেতনা বলতে এখানে বিভেদ অর্থে ব্যবহৃত হচ্ছে। নেক্সট কি বলছে দেখেন, এই বিষয়টা মানুষকে কি করছে না, মিলাচ্ছে না। ওই যে চেতনাটা, যে চেতনাটা তিনি ইন্ডিকেট করছেন, সেটা মানুষের মধ্যে ঐক্যবদ্ধ ভাব আনে না, বরং মানুষে মানুষে কি বাড়ায়? ভেদাভেদ বাড়ায়, বিভেদ বাড়ায়। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? দেখো, তাহলে উনি বলছেন আমাদের কি বলে বলতো, মানব কল্যাণটা আমরা এখন যেভাবে চিন্তা করছি সেটার প্রধানতম বাধা হচ্ছে কি জাতিগত চেতনা বা সম্প্রদায়গত চেতনা বা গোষ্ঠীগত চেতনা। পরবর্তীতে লিখছে যেটা মানুষের মধ্যে কি বাড়াবে? বিভেদ বাড়াবে। তাহলে ওই চেতনাটা অ্যাকচুয়ালি এখানে কি অর্থে? বিভেদ অর্থে ব্যবহৃত হয়েছে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। আমরা যখন বিভক্তিকরণ করব, যখন আমাদের মধ্যে সাম্যবাদ থাকবে না, যখন আমাদের মধ্যে একতা ভাব থাকবে না, তখন আসলে আমরা দান করে কখনো মানুষের কল্যাণ করতে পারবো না। এভাবে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে না, তোমরা আসলে বুঝতে পারবে এভাবে যে একটা মিনিট, একটু দাঁড়াও। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ মুজিব ভাই।
ওকে স্যার, অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট, একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিল। যা বলছিলাম, দেখ, বিভক্তিকরণের মনোভাব এটা একটু বুঝতে হবে। যে দেখো, আমি আমার দেশের কথা দিয়ে একটু চিন্তা করি, যে আমার দেশে আমরা কেউ আছে ধনী, কেউ আছে দরিদ্র, কেউ আছে ধনী, কেউ আছে দরিদ্র। তাহলে আমি ধনী দরিদ্রের বিভাজন একদিকে করছি, আবার কিছু ভিখারিকে দেখলে আমি দান খয়রাতও করছি। আমি ধনী দরিদ্রের বিভাজনও তৈরি করলাম, আমি দেশের কথা বলছি। আবার ধনীরা এসে কি করছে, দরিদ্রদেরকে সহযোগিতাও করছে, ভিক্ষাও দিচ্ছে। তাহলে এটা নিছক লোক দেখানো মাত্র। তাহলে সমাজের উচিত, রাষ্ট্রের উচিত বা ব্যক্তির উচিত সামাজিক বিভাজন না করা, অর্থনৈতিক বিভাজন না করা, এমনভাবে একটা সমাজ বা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা আগের পৃষ্ঠায় শিখেছি ব্যক্তির সমন্বয়ে হচ্ছে পরিবার, পরিবারের সমন্বয়ে হচ্ছে সমাজ, সমাজের সমন্বয়ে হচ্ছে রাষ্ট্র। তো রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বটা ঘুরে ফিরে সমাজ এবং পরিবার থেকে শুরু করে ব্যক্তির উপরে এসে বর্তায়। ঠিক আছে? তাই বলছে, তুমি যদি নিজের মধ্যে বিভক্তিকরণ রাখো, তুমি আসলে কখনো মানব কল্যাণ প্রকৃত অর্থে করতে পারবে না। তোমার সমাজ যদি এরকম হয়, তাহলে ওই সমাজ কখনো মানব কল্যাণে প্রতিষ্ঠিত হতে পারে না। কোনো রাষ্ট্র যদি এরকম হয়, সেই রাষ্ট্রটাও কখনো মানব কল্যাণের জন্য কাজ করতে পারে না। করা যায় একমাত্র সমতা এবং সহযোগিতার পথে। তাহলে এই যে প্যারেট, এই প্যারেট আমরা কি বুঝলাম? আমাদের বর্তমান মানব কল্যাণ বলতে আমরা যে জিনিসটা বুঝছি, সেটার প্রকৃত অর্থে মানব কল্যাণ নয়। এই যে প্রকৃত অর্থে মানব কল্যাণ নয়, বা মানব কল্যাণের পথে, প্রকৃত মানব কল্যাণের পথে বাধা হিসেবে দাঁড়াচ্ছে জাতিগত বিভেদ বা সম্প্রদায়গত বিভেদ, বা আরো কি যেন কি লিখেছে, রাষ্ট্রগত বিভেদ। ঠিক আছে? বিভেদ মনোভাব নিয়ে বা বিভক্তিকরণ মনোভাব নিয়ে কখনো উন্নতি করা যায় না, কখনো মানব কল্যাণ করা যায় না। এবং যাই কিসের মাধ্যমে? সমতার মাধ্যমে এবং কি ঐক্যের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। অর্থাৎ মানব কল্যাণ করতে হবে উদার মন মানসিকতা নিয়ে, মানব কল্যাণ করতে হবে মুক্ত চিন্তা ভাবনা নিয়ে। ঠিক আছে? এছাড়া কোনোভাবে কি করা যাবে না, মানব কল্যাণ করা পসিবল নয়। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা, আন্ডারলাইন করে লিখো, উদার চিন্তা ভাবনা। মানবিক চিন্তা বলতে বুঝিয়েছে কি? উদার মানবিকতা, উদার মানবিকতা বা উদার মন মানসিকতা। মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। কথাটা একটু বুঝিও। প্রতিটি দেশেই কিছু মহৎ ব্যক্তি থাকেন। মহৎ ব্যক্তি ছাড়া কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সমাজ গঠিত হতে পারে না। মহৎ ব্যক্তিরা ভালো মন্দের মাঝেই পৃথিবীতে লুকিয়ে থাকেন, এটাই নিয়ম। পৃথিবীতে মহৎ ব্যক্তি, ভালো ব্যক্তির সংখ্যা কম, আর মন্দ লোক, অসৎ ব্যক্তির সংখ্যা তুলনামূলক বেশি। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যাই হবে হোক, পৃথিবীতে মহৎ ব্যক্তিরা অতীতেও বেঁচে ছিলেন, এখনো বেঁচে আছেন। আচ্ছা, তো বলছে বাংলাদেশেও এক সময় মহৎ ব্যক্তিরা ছিলেন, তারা অনেক মহৎ কাজ করে গেছেন, তারা অনেক কি উদার মানবিকতার নিদর্শন রেখে গেছেন। তারা আমাদের জন্য একটা কি উদার মানবিক সমাজ রেখে গেছেন। আবারও বলছি, আমরা না, মানে আমাদের যারা উত্তরাধিকার ছিল, যারা মহৎ ব্যক্তি ছিলেন, তারা আমাদের জন্য একটা উদার মানবিক সমাজ রেখে গেছেন, এটা বলছে। আচ্ছা দেখো, তারপর কি বলছে? বাংলাদেশের মহৎ প্রতিভারা, এখানে মহৎ প্রতিভা বলতে বুঝিয়েছে কি? মনীষীরা, অর্থাৎ কি মহৎ ব্যক্তিরা বা উদার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা সবাই মানবিক চিন্তা, স্যার মানবিক চিন্তা মানে কি শিখেছে তোদেরকে বলতো? উদার মানবিকতা এবং আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। অর্থাৎ তারা উদার মানবিকতা এবং মহৎ চিন্তা ভাবনার নিদর্শন আমাদের জন্য রেখে গেছেন। উত্তরাধিকার শব্দের অর্থ হচ্ছে, যেমন ধরো তোমার বাবার কাছে একটা জমি আছে, বা তোমার বাবার একটা গাড়ি আছে, তারপরে ওই গাড়িটা উত্তরাধিকার সূত্রে কে প্রাপ্ত হবে? তুমি প্রাপ্ত হবে। তাহলে আমাদের মহৎ পূর্বপুরুষেরা আমাদের জন্য তাদের উদার মন মানসিকতাগুলো রেখে গেছেন, কিন্তু আমরা সেটাকে কতটুকু মেনটেন করতে পারছি? তোমার বাবা তোমার জন্য প্রচুর প্রপার্টি রেখে গেছে, উত্তরাধিকার সূত্রে তুমি সেটা পেয়ে গেলে, কিন্তু তুমি কি সবকিছু সেটা মেনটেন করতে পারছো, নাকি আজে বাজে খরচ করে এসব নষ্ট করে ফেলছো? এটা আসছে একটু পরে, প্রপার্টির বিষয়টা না, এখানে আসছে ওই যে কোনটা, উদার মন মানসিকতার বিষয়টা। তাহলে আমাদের যে মহৎ পূর্বপুরুষেরা ছিলেন, তারা আমাদের জন্য
তারা ওই সময়ে অনেক উদার মানবিকতার পরিচয় দিয়ে গেছেন এবং আমাদের জন্য উদার মানবিকতার একটা নিদর্শন রেখে গেছেন। উত্তরাধিকার শব্দটা এখানে নিদর্শন বা এক্সাম্পল হিসেবে ইউজ হয়েছে। আমরা এটাকে কি মেনটেন করতে পারছি, এরকম একটা পয়েন্ট এখানে আসবে। কিন্তু দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে, সে নিদর্শনকে, সে ঐতিহ্যকে, এখানে উত্তরাধিকার শব্দটা ঐতিহ্য বা নিদর্শন অর্থে ইউজ হয়েছে, আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। তারা যেটা পেরেছে আমরা সেভাবে চলতে পারিনি। তার মানে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে পথটা দেখিয়েছেন আমরা সে পথে চলতে পারিনি। দ্যাটস ওয়াই আমাদের আজকে কি জাতিগতভাবে আমরা উন্নতি লাভ করতে পারিনি, রাষ্ট্রীয়ভাবে আমরা সফল হতে পারিনি বা সমৃদ্ধ হতে পারিনি। এই প্যারাটা সামারি কি হচ্ছে, আমাদেরকে এই প্যারাটা শেখাচ্ছে যদি আমরা সত্যিকার অর্থে মানব কল্যাণ চিন্তা করি তাহলে তার জন্য উদার মন মানসিকতা দরকার। আমরা সত্যিকার অর্থে যদি মানব কল্যাণ চিন্তা করি তাহলে উদার মন মানসিকতা দরকার। মনের মধ্যে সংকীর্ণতা নিয়ে, মনের মধ্যে লোক দেখানো ভাব নিয়ে, মনের মধ্যে বিভক্তি নিয়ে মানব কল্যাণ করা যাবে না। তাই মন থেকে সব ছেড়ে দিয়ে মানব কল্যাণের পথে হাঁটতে হবে। যেভাবে মহাত্মা গান্ধীর মতো মনীষীরা মানব কল্যাণের জন্য কি করেছেন, আমরণ সংগ্রাম করে গেছেন, সেভাবে সংগ্রাম করে যেতে হবে। লোভ, লালসা, স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে, তবেই সম্ভব। এগুলো অবশ্যই এখানে নেই। বলছে ওই যে উদাহরণের মধ্যে আছে আর কি, আমাদের বাংলাদেশে মহৎ প্রতিভাবান বা মহৎ চিন্তা ভাবনা সম্পন্ন ব্যক্তিরা ছিলেন। তাদের জীবনের আদর্শই ছিল মানুষের মঙ্গল করা, মানুষের মধ্যে সমতা এবং কি ঐক্য প্রতিষ্ঠা করা। তারা আমাদের জন্য এই মহানুভবতার, এই উদার মানসিকতার নিদর্শন রেখে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এমনই অভাগা জাতি, আমরা তাদের প্রদর্শিত পথে তাদেরকে কি করে অনুসমর্থন না করে আমরা ঠিকই বিভাজন বাকি ওই যে অনুদারতা বা হচ্ছে কি মনুষ্যত্বহীনতার পথে আমরা হেঁটে চলছি। তাই জন্য আমাদের আজকে কি এত রাষ্ট্রীয় কি হচ্ছে, আমাদের রাষ্ট্রের এত ন্যাক্কারজনক অবস্থা, এত লজ্জাজনক অবস্থা, বা রাষ্ট্রের দিক থেকে আমরা উন্নতি লাভ করতে পারিনি। এই হচ্ছে কথা। তারপর দেখুন কি বলছে, বিদ্যাপতি চণ্ডীদাস, কমা হবে এখানে একটা, চণ্ডীদাস শব্দটাকে, হ্যাঁ, এরা প্রকৃতেই মানে প্রত্যেকেই বিশিষ্ট কবি। বিদ্যাপতি আছেন, চণ্ডীদাস আছেন, থেকে লালন প্রমুখ। লালনের কথা তো আমরা জানি, লালন মানব ধর্মের কি করেছেন, প্রবর্তন করেছেন। অন্যান্য যারা আছেন প্রত্যেকে মানব ধর্মের কথা বলেছেন। এই পয়েন্টে লেখক অসাম্প্রদায়িকতা, লেখক মানে হচ্ছে প্রাবন্ধিকের কথা বলছে, আবুল ফজলের কথা বলছে, তিনি অসাম্প্রদায়িকতার বিষয়টা এই পয়েন্টটাতে নিয়ে আসছেন। অসাম্প্রদায়িকতা বা ধর্মীয় ঐক্যবোধ এর কথা নিয়ে আসছেন। বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর, অর্থাৎ প্রত্যেকেই মানবিক চেতনা বা মানবিক মূল্যবোধ, কি বলেছি, মানবিক মূল্যবোধ। এই মানবিক মূল্যবোধ শব্দটার অর্থ অনেক বিস্তৃত। মানবিক মূল্যবোধের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবিক মূল্যবোধের মধ্যে তোমার ন্যায় পরায়ণতা আছে, মানবিক মূল্যবোধের মধ্যে অসাম্প্রদায়িকতা আছে, মানবিক মূল্যবোধের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে, মানবিক মূল্যবোধের মধ্যে দেশপ্রেম আছে, আরো অনেক কিছু তুমি আছে। অর্থাৎ মানুষের যত ভালো চিন্তা ভাবনা আছে সেগুলিকে এক কথায় আমরা মানবিক মূল্যবোধ বলি। সহজ বাংলায় মানবিক মূল্যবোধকে মনুষ্যত্বও বলা যায়, মনুষ্যত্বও বলা যায়। আমরা আগের পৃষ্ঠে মনুষ্যত্ব শব্দটা অনেক পেয়েছে, মানব মর্যাদা শব্দটা অনেক পেয়েছে। মানব মর্যাদা বলতে মানুষকে তার প্রকৃত মর্যাদা দেওয়া, ঠিক আছে। একজন ভিখারিকে আমি 2 টাকা দান দিচ্ছি, 5 টাকা দান দিচ্ছি, দিয়ে খুব তাচ্ছিল্য স্বরে তার দিকে তাকাচ্ছি, মানে আসলে কেমন যেন একটা ভাব নিলাম, আমি 2 টাকা দিচ্ছি, 5 টাকা দিচ্ছি, বহুত এক বড় কিছু আমি হয়ে গেছে টাইপের অবস্থা। অ্যাকচুয়ালি এটা আসলে আমি ওকে দিয়ে আমি নিজেকে বড় মনে করছি, অনেকটা এরকম একটা ভাব। 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে তো আরো বিশাল অবস্থা হয়ে যায় আমাদের, তাই না? তাহলে এই যে আমি নিজেকে অনেক বড় মনে করছি, আমি ওকে দয়া করে ফেললাম, এই যে মনোভাব, আমি ওর অনেক উপকার করে ফেললাম, এই যে সেন্টিমেন্ট আমার মধ্যে কাজ করছে, এটা আসলে আমার জন্য মনুষ্যত্বহীনতা এবং ওই মানুষটার জন্য অবমাননাকর, এবং ওর মর্যাদাটাকেও কি করেছে, এখানে ক্ষুণ্ণ করেছে মানুষ হিসেবে। তাই আমাদের এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রত্যেকটা মানুষের প্রকৃত মর্যাদা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়। সেজন্য ধনী নির্ধন সকলকেই, মূলত ধনীদেরকে বা সমাজের যারা উচ্চবিত্ত মানুষ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এই সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। আসুন আমরা আবার পড়াতে আসি। আমরা যা বলছিলাম যে কবিদের কথা বলেছেন, প্রত্যেকের মধ্যে মূল্যবোধের বা মানবিক মূল্যবোধ বা মানবিক চেতনা বাকি মনুষ্যত্বের পরিচয় তাদের আমরা সাহিত্যে দেখতে পাই। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।
এই লাইনটার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কি সমাজে অনেক খারাপ মানুষ থাকবে, অর্থাৎ বঙ্কিমচন্দ্রও উদার মন মানসিকতা সম্পন্ন একজন কবি ছিলেন। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাহিত্যে আমরা যে কবি সাহিত্যিকদের পেয়েছি, প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত যে কবি সাহিত্যিকদেরকে পেয়েছে, তারা বেশিরভাগ, সবাই বলবো না, তারা বেশিরভাগ উদার মন মানসিকতা বা মনুষ্যত্বের কি ছিলেন পরিচয় দিয়েছিলেন তাদের লেখায়। এবং প্রত্যেকে ওই যে উদার মন মানসিকতার পরিচয় সেটা কিভাবে দিয়েছেন, বঙ্কিমচন্দ্রের একটা লাইন আসছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, তাহলে তুমি খারাপ কিন্তু আমি ভালো হব না কেন। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমাদের সকলের মধ্যে থাকে, আমরা চিন্তা করি তুমি খারাপ তাই আমি তোমার জন্য খারাপটাই করব, তুমি ভালো তো আমি তোমার জন্য ভালোটাই করব, এই দৃষ্টিকোণ থেকে যদি বের হয়ে আমরা উদার মনোভাব নিয়ে কাজ করি, তুমি খারাপ আচ্ছা ঠিক আছে তাও আমি কি থাকবো, ভালোই থাকবো, এই দৃষ্টিভঙ্গিটা যদি সবাই সবার মধ্যে আনতে পারে, তাহলে পৃথিবীটা বা সমাজটা বা রাষ্ট্রটা অনেক সুন্দর একটা পৃথিবী, অনেক সুন্দর একটা সমাজ, অনেক সুন্দর একটা পরিবার গড়ে উঠতে সক্ষম হবে। তাহলে এই যে পুরো প্যারাটা, এই প্যারাটার সামারি কি, এই প্যারাটার সামারি হচ্ছে আমাদের সাহিত্যে আমরা বিভিন্ন ধরনের কি উদার মন মানসিকতা সম্পন্ন সাহিত্যিক পেয়ে গেছি। এরা আগের প্যারাতে যে মহৎ প্রতিভা উল্লেখ করেছেন তাদেরও এক্সাম্পল হিসেবে এখানে তারা আসতে পারেন। ওনারা ওনাদের সাহিত্যকর্মে উদার মন মানসিকতার নিদর্শন রেখে গেছেন। এখন আমরা সেই সাহিত্যগুলো পাঠ করে আসলেই কি আমাদের মধ্যে উদার মন মানসিকতা ধারণ করতে পারছি, নাকি শুধুই তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন ওটা পরীক্ষায় ভাব সম্প্রসারণ লিখেই আমরা নিজের দায়িত্ব শেষ করে যাচ্ছি। পরিতাপের বিষয়, আমরা পুঁথিগত বিদ্যাটাকে পুঁথির মধ্যেই রেখেছি, আত্মার মধ্যে ধারণ করতে পারিনি। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পেরেছিস। সো নেক্সট কি বলছে দেখ, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটির স্মরণীয়। রবীন্দ্রনাথ একটা বক্তৃতা দিয়েছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। এটা ছিল তোমার হিভার্ড ভাষণ, হিবাদ বক্তৃতা, একটা সম্মেলনে তিনি বক্তৃতা দিয়েছিলেন অক্সফোর্ডে 1930 সালে। সেইখানে তিনি যে ভাষণটা দেন, ওখানের একটা লাইন ছিল মানব সম্পর্ক, পৃথিবীতে মানুষের মধ্যে সম্পর্কটা কেমন হবে সে নিয়ে, পৃথিবীর মানুষের মধ্যে সম্পর্কটা কেমন হবে সে নিয়ে। সেটা এখানে কোট করেছে, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এটার বাংলা এরকম হতে পারে যে পৃথিবীর বাস্তবতার নিরিখে বা দৃষ্টিকোণ থেকে, পৃথিবীর বাস্তবতার দৃষ্টিকোণ থেকে তারপর বলা যায় কি, সম্পর্ক হচ্ছে একটি মৌলিক সত্য, সম্পর্ক হচ্ছে একটি মৌলিক সত্য, পৃথিবীর বাস্তবতার নিরিখে বা দৃষ্টিকোণ থেকে সম্পর্ক হচ্ছে একটি মৌলিক সত্য। অর্থাৎ উনি চিন্তা করে দেখেছেন যে কি মানুষের মধ্যে কি থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে সম্পর্কটাই আগে, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, আত্মার সম্পর্কটা হচ্ছে আগে। ঠিক আছে, তুমি বাঙালি, আমি অন্য জাতি, তোমার আমার মধ্যে বিভাজন থাকবে এটা উনি চাননি, এটা বুঝিয়েছে আর কি। পরবর্তীতে অবশ্য সেটা বিস্তারিত বলছেন। কবি এই উক্তিটি করেছেন তার হিভার্ড বক্তৃতামালায়। হিভার্ড বক্তৃতামালা উনি দিয়েছেন 1930 সালে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অন্তর জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, আমাদের চারপাশের যে জগৎটাকে দেখতে পাই, তার মৌলিক সত্য পারস্পরিক সহযোগিতা, সংযোগ, কবি যাকে রিলেশনশিপ বলেছেন। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে জগৎটা দেখতে পাচ্ছি সেটার ভিত্তি গড়ে উঠছে সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে। বুঝে নাই? আরেকবার বোঝাচ্ছে, তুমি একটা দেশের মানুষ, আমি আরেকটা দেশের মানুষ, আমার তোমার মধ্যে জাতিগত বিভাজন আছে যদি আমরা চিন্তা করি, কিন্তু তা না করে যদি আমরা একটা দেশ অন্য দেশের পাশে এসে দাঁড়াই, বা এইভাবে যদি চিন্তা করো, তোমরা দুই ভাই মনে করো, দুই ভাই, এক ভাই আর্থিকভাবে একটু দুর্বল, অন্য ভাই কি বসে থাকবে? নাকি সে যেহেতু একটা সংসারে আছে, সে যা আনছে তার জন্য কি সে আলাদা রান্না করবে? নাকি অন্য যে ভাই একটু কম উপার্জন করে তাকেও কিছু একসাথে মিলেমিশে তারা কি করবে, থাকবে, তাই না? আবার তাকে দান খয়রাত করার দরকার নেই, মানুষকে লোক দেখানোর দরকার নেই, একসাথে মিলেমিশে যদি কি তারা সংসারটা চালাতে পারে, তাহলে কি দুজনের সংসারটা খুব সমৃদ্ধশীল
সমৃদ্ধশালী হয়ে যাবে। ঠিক আছে, সমৃদ্ধিশালী শব্দটা শুদ্ধ বা সমৃদ্ধ শব্দটা শুদ্ধ, সমৃদ্ধিশালী মনে রাখবা, সমৃদ্ধিশালী শব্দটা শুদ্ধ, এটা ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে লাগবে তোমাদের। তো যা বলছিলাম, তো ঠিক তেমনি ভাবে এখানে ব্যক্তি কম্পেয়ার না করে বা ব্যক্তি চিন্তা না করে তোমরা যদি সেটাকে একটা রাষ্ট্র দিয়ে চিন্তা করো, প্রত্যেকটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভ্রাতৃত্বমূলক বা ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব পোষণ করবে। একটা জাতি অন্য একটা জাতিকে কি করবে, সহযোগিতা করবে, এবং এখানে মানুষের মধ্যে কি থাকবে, সংযোগ এবং সহযোগিতাপূর্ণ একটা মনোভাব থাকতে হবে, তবেই মানুষের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে। না হলে সম্ভব না, না হলে ওই বিভাজন হবে, সম্ভব হবে না। আগে 2টা বা 3টা প্যারা উপরেই তো আমরা বিভক্তিকরণের প্যারাটা পেয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে রিলেশনশিপ বিষয়টাকে, রিলেশনশিপ মানে হচ্ছে কি, মানুষের মধ্যে কি থাকতে হবে, পারস্পরিক সহযোগিতার বিষয়টা থাকতে হবে। ঠিক আছে, না হলে সম্ভব না। সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে, আমার আপনার মধ্যে যদি সম্পর্কই না থাকে, বা সম্পর্ক বলতে এখানে আমরা মনের মিল বলতে যাচ্ছি, মনের মিল যদি না থাকে, সংযোগ বলতে মনের মিল বুঝিয়েছে, মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার মধ্যে কি হবে, পরিণত হবে। কিছু বুঝছো? ওই যে পরিবারের উদাহরণটা দিলাম, ভাইয়ের উদাহরণ, এটা দিয়ে বুঝ না যে বড় ভাই ছোট ভাইকে দয়া করে টাকা পয়সা দিচ্ছে, খাইতে বসছে, এই সর আমি খাবো আগে, তারপর তুই খাইস, তোরা খাইস, এই টাইপের মন মানসিকতা যদি হয়, তাহলে এটা লোক দেখানো মাত্র, দয়া করে থাকতে দিল। ছোট ভাই যে উপার্জন কম করছে, ও সবসময় হীনমন্যতাই ভুগবে। কিন্তু তা না করে যদি, অত কিছু চিন্তা ভাবনা না করে যদি 2 ভাই, বড় ভাই এবং ছোট ভাই মিলেমিশে থাকে, একসাথে খেতে বসছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি, দেশের ক্ষেত্রে তার এভাবে চিন্তা করা যাবে না, অন্যভাবে চিন্তা করতে হবে। তো যা হোক, একটা উদাহরণ মনে এসছে, আমি ওটা দিয়ে বুঝাচ্ছে যে বড় ভাই ছোট ভাই একসাথে মিলেমিশে এক খাবার টেবিলে বসে খাচ্ছে, কে বেশি টাকা দিচ্ছে, কে কম টাকা দিচ্ছে পরিবারে, এই নিয়ে কোনো মানে বিভাজন এদের মধ্যে নেই। তার মানে ওদের মধ্যে কি রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। তাহলে ছোট ভাই বড় ভাইয়ের প্রতি অনুগত হবে, ছোট ভাই বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছোট ভাই বড় ভাইয়ের যে কোনো বিপদে সবার আগে এসে কি বুক আগলে দাঁড়াবে। ঠিক না? তাহলে কি 2 ভাইয়ের মধ্যে একটা কি থাকছে, ভ্রাতৃত্বের বন্ধন থাকছে, সেম টু সেম 2 দেশের মধ্যেই। তাই মানুষের মধ্যে যদি সংযোগ, আত্মার সংযোগ, মনের সংযোগটা না থাকে, বা দুজনের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে না ওঠে, সম্পর্কটা গড়ে না ওঠে, রিলেশনশিপটা গড়ে না ওঠে, তাহলে মানব কল্যাণ নামে আমি যে কথাটা চিন্তা করছি সেটা শুধু ভিক্ষা দেওয়া নেওয়ার মধ্যেই নির্ভরশীল। আমরা আমাদের দেশ, আমাদের দেশ বললে ভুল হবে, আমি অনেক দেশের কথা বলি, অনেক দেশ এরকম ঠিক উন্নত যে দেশগুলো আছে তাদের ভিক্ষার কি দান নিয়ে বেঁচে থাকে, এবং ওরা যে ভিক্ষা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, এটার জন্য ওরা কিন্তু অনেক কি করে, পাওয়ার মানে প্রভাব বিস্তার করে ওই দেশে। একসময় আমাদের দেশে এরকম হতো যে বিদেশ থেকে আমরা বিভিন্ন দেশ থেকে আমরা কি নিতাম, আর্থিক ঋণ নিতাম, তারা আমাদের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা কিছুতে নাক গলাতে চাইতো, প্রভাব বিস্তার করতে চাইতো, আমাদের জীবন থেকে শুরু করে সবকিছু, আমাদের মানে কি জীবন যাপনের যে রীতি থেকে শুরু করে সবকিছুর মধ্যে ওরা কি করতে চাইতো, ইভেন আমাদের রাজনীতির মধ্যেও তারা কি ইন্টারফেয়ার করতে চাইতো। তাহলে এগুলো প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত, এগুলো জাস্ট ওরা যে সহযোগিতা করছে তা না, ওরা সহযোগিতার নামে লোক দেখাচ্ছে এবং কি করছে, ওদের প্রভাবটা আস্তে আস্তে করে অন্য দেশের কাছে প্রভাব বিস্তার করছে। বিষয়টা এরকম আর কি। তিনি সেটাকে মানব কল্যাণ বলেনি, বরং সেটাকে বলেছে ভিক্ষা দেওয়ার মতো একটা বিষয়। মানব কল্যাণ অলৌকিক কোনো কিছু না, এটা সৃষ্টিকর্তা সৃষ্টি কেমন কোনো কিছু না। এটা এমন না যে কি মানব কল্যাণ করবে কি সৃষ্টিকর্তা এসে, সৃষ্টি মানে দেবতা এসে, ভগবান এসে, আল্লাহ এসে মানব কল্যাণ করে দিবেন, এমনটা না। এটা জাগতিক বিষয়, এটা একটা জাগতিক বিষয়, এটা একটা মানুষের সৃষ্টি ধর্ম, এটা একটা মানুষের সৃষ্টি ধর্ম। অর্থাৎ মানব কল্যাণটা মানুষকে করতে হবে। এটার ব্যাখ্যা হচ্ছে কি, মানব কল্যাণটা মানুষকে করতে হবে। মানব কল্যাণ আগেও আমরা পেয়েছি, এটা নিজে থেকে সৃষ্টি হয় না। মানব কল্যাণ সৃষ্টিকর্তা করে দিবেন না। মানব কল্যাণ মানবেরই ধর্ম, মানুষেরই বৈশিষ্ট্য। মানব ধর্ম বলতে বুঝিয়েছে এখানে মানুষের বৈশিষ্ট্য। মানব ধর্ম মানে মনুষ্যত্বকে বুঝায় না, মানব ধর্ম বলতে বুঝিয়েছে মানুষের বৈশিষ্ট্য। এটা কে করবে? মানুষই করবে। আচ্ছা, জাগতিক মানে পৃথিবীর, এটা একটা পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য। এটা আল্লাহ করে দিবে না, এটা ভগবান করে দিবে না, এটা মানুষকেই করতে হবে মানব কল্যাণটা। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে আদর্শের সম্পর্ক অবিচ্ছেদ্য। অর্থাৎ মানব কল্যাণ আমরা যখন করব,
মানব মর্যাদার কথা আগের পৃষ্ঠা তো আমরা পেয়েছি, মনুষ্যত্বের কথা আগের পৃষ্ঠায় পেয়েছি। যখন আমরা মানব কল্যাণ করতে যাব, তখন যার জন্য আমি মানব কল্যাণ করছি, যার উদ্দেশ্যে আমি মানব কল্যাণ করছি, তার মর্যাদা কোনো ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। কারণ এটা হিউম্যান ডিগনিটি অর্থাৎ মানব মর্যাদার একটা বিষয়। এখানে ডিগনিটি বা আদর্শ বা মর্যাদা অর্থে ইউজ হয়েছে। আজ পৃথিবীর দিকে তাকিয়ে আমরা দেখতে পাই, আমরা কি দেখতে পাই? আচ্ছা, দেখতে পাই দুস্থ মানে হচ্ছে পীড়িত, অসুস্থ আর কি, হ্যাঁ, অবহেলিত, বাস্তুহারা মানে হচ্ছে যাদের বাসস্থান নেই, বাস্তুহারা মানে যাদের বাসস্থান নেই, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এখন পৃথিবীর দিকে তাকালেই, আমি বেশি দূর তাকাতে হবে না, আমি আমার দেশের কথাই চিন্তা করি। রোহিঙ্গাদের সমস্যা কি পরিমাণ বর্বরচিত অত্যাচার হামলার শিকার হয়ে এই মানুষগুলো, ভাগ্য বিড়ম্বিত এই মানুষগুলো আমাদের দেশে এসে ঠাঁই নিয়েছে। তাদের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চিত ছিল। হয়তো আমার দেশ, আমার সরকার সেখানে একটা সাহসী ভূমিকা, উদারতার ভূমিকা পালন করেছিলেন, তাই তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন দেখেন, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু তাদেরকে আমরা যদি প্রকৃত মর্যাদা দিতে না পারি, আমি সেই বিতর্কে যাব না আমরা দিতে পেরেছি কি পারিনি, সেই বিতর্কে যাব না, আমি একটা উদাহরণে আসছি। আমরা যদি তাদেরকে প্রকৃত মর্যাদাটা দিতে না পারি, তাহলে আমরা বহির্বিশ্বের কাছে লোক দেখানো অভিনয় করেছি মাত্র। কারণ বহির্বিশ্বের অনেকেই ওনাদেরকে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন আর্থিক সহযোগিতাও দিয়েছে। আমরা সে আর্থিক সহযোগিতাটা নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে আমরা সেই সহযোগিতা যদি না পৌঁছাই, বরং লোক দেখানো আমরা কিছু অভিনয় করলাম মাত্র, যে আমরা তাদের উপকার করছি, এই করছি, সেই করছি, রোহিঙ্গাদের পুনর্বাসন করছি, আমরা থাকার জায়গা করে দিচ্ছি, ওদের সকল সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা আমরা দিচ্ছি, এমন আমরা অভিনয় করতে থাকি, তাহলে এটা আসলে মানব কল্যাণ হবে না, এটা লোক দেখানো মাত্র হবে। ওই রকমই উদাহরণটা বলছে যে আজকে আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের স্বদেশ বিতাড়িত মানুষ বা বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে। একটা দেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের লোভ, লালসা, হিংসাত্মক কর্মকাণ্ড থাকতেই পারে। একটা দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লেগে যেতেই পারে। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে রিলিফ। যেখানেই যুদ্ধ লাগবে, আমরা জানি যে বিভিন্ন যুদ্ধের কথা আমরা শুনেছি, ইরাকের বা আফগানিস্তানের বিভিন্ন যুদ্ধের কথা আমরা শুনেছি। সেই যুদ্ধ যেখানেই লাগে, সাথে সাথে কিছু উন্নত দেশ চলে আসে। একদিক থেকে কি আসে দেখেন, যে যুদ্ধ হচ্ছে, আবার কিছু ত্রাণ তহবিল নিয়ে অন্যান্য দেশগুলো কি ওখানে হাজির হচ্ছে। একদিক দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, অন্যদিকে আবার কি আপনি তাবু গেড়ে তাকে থাকারও জায়গা করে দিচ্ছেন। তাহলে ভাই, এই যে মানুষের এটা নাটকটা করার কি দরকার ছিল? মাঝখানের লাভটা কার হলো? আপনি আমার ঘরও ভেঙে দিলেন, আবার আমার একটা তাবু করে আমাকে ফ্রিতে খাইতেও দিলেন, তো লাভটা কি হইলো? মাঝখান থেকে আপনি বড় সেজে যাচ্ছেন। আসছে সেই পয়েন্টগুলোতে দেখেন। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ মানে হচ্ছে ত্রাণ। যারা বিভিন্ন ত্রাণ সামগ্রী, আশা করি বুঝো তোমরা। রিহেবিলিটেশন শব্দের অর্থ হচ্ছে পুনর্বাসন মানে পুনরায় বাসস্থান তৈরি করে দেয়া। পুনর্বাসন শব্দের অর্থ হচ্ছে পুনরায় বাসস্থান তৈরি করে দেয়া। এই পুনর্বাসনের অন্য অর্থ হতে পারে, বাট এই জায়গায় এটাই মিলবে, পুনরায় বাসস্থান তৈরি করে দেয়া। আচ্ছা, ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস থেকে শুরু করে বিভিন্ন সেবাকর্মী সংস্থার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এদের বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? এটা অনেকের বোধগম্য হবে না। চিন্তা করে, কিরে, রেড ক্রস তো ভালো জিনিস, এটা আবার মানব অপমান কিভাবে? আসলে লেখকের খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এখানে। লেখকের খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এখানে। তাহলে হ্যাঁ, রেড ক্রসের কাজ কি? দুস্থ মানুষের সেবা প্রদান করা, মানুষের কি করা, মানুষের যারা পুনর্বাসন করা, বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া, হ্যাঁ, রক্ত সহ বিভিন্ন ধরনের কাজ করা। এই তো। আমি অবশ্য রেড ক্রসে কখনো করিনি, এবং রেড ক্রসের প্রকৃত কাজগুলো সম্পর্কে আমি জানি না, তবে আমার আইডিয়া থেকে আমি যা বলার বলছি এটা। এখন দেখো, রেড ক্রসের মতো আরো অনেক সেবাকর্মী প্রতিষ্ঠান দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে দুস্থ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এটাই কি প্রতীয়মান হয় না যে আমাদের মধ্যে
হিংসাত্মক মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য অবহেলিত এবং দুস্থ এবং স্বদেশ বিতাড়িত এবং বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং ওদেরকে সামলানোর জন্য বা ওদেরকে হেল্প করার জন্য রেড ক্রিসেন্টের মতো আরো অনেক সংস্থার প্রয়োজন হচ্ছে। তাহলে রেড ক্রিসেন্টের মতো অনেক সেবাকর্মী সংস্থান বেড়ে যাচ্ছে, ফলে মানুষ সেবা পাচ্ছে। ইটস নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে দুস্থ মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এদেরকে সামলানোর জন্য রেড ক্রিসেন্টের মতো আরো অনেক সেবাকর্মী সংস্থার প্রয়োজন হচ্ছে। তাহলে ওরা যে ভালো কাজ করছে, সেটা সেবা দিচ্ছে, সেটা প্রশংসিত নিঃসন্দেহে, কিন্তু সেটা মানব কল্যাণের অবমাননা হচ্ছে। কিভাবে? অ্যাকচুয়ালি যদি স্বদেশ বিতাড়িত মানুষ যদি স্বদেশ বিতাড়িত না হতো, অর্থাৎ রোহিঙ্গাদের ইস্যু দিয়ে বুঝেন, ওদেরকে যদি ওখান থেকে বিতরণ নাই করা হতো, ওদেরকে যদি ওদের বাসস্থান থেকে সরিয়ে নাই দেওয়া হতো, তাহলে রেড ক্রিসেন্টের কি দরকার পড়তো বাংলাদেশে এসে টেকনাফে যাই, উখিয়াতে যাই, তাকে তার একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য? তাহলে ওইটা তো দরকার ছিল না। তাহলে ওই যে মিয়ানমারের মধ্যে যদি, রাষ্ট্রের মধ্যে যদি কি থাকতো, মানব কল্যাণটা থাকতো, তাহলে এই অঘটনটা সংঘটিত হতো না। এই অঘটনটা সংঘটিত হয়েই মানব কল্যাণের পরিবর্তে কি হলো, মানব বিপর্যয় হলো। তাই প্রত্যেকটা রাষ্ট্রের উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেয়া, তবেই সুন্দর পৃথিবী গড়ে উঠবে। কিন্তু আমরা এগুলো কেউ চিন্তাও করি না। আমরা শুধু হয়ে গেছি ব্যক্তিকেন্দ্রিক। এই যে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, এটা পরের পৃষ্ঠায় পাবা। আমরা শুধু কবরে গেলে কি হবে এটাই চিন্তা করি, নিজের স্বার্থের কথা চিন্তা করতে হচ্ছে, কবরে গেলে এরকম হবে, আল্লাহর কাছে যে এই বিচার দিব। কিন্তু আমরা বৃহদর্তে কখনোই চিন্তা করি না, বৃহদর্তে কি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, পৃথিবীর জন্য আমি কি উপকারটা করছি, বা আমার কি ভূমিকা, সমাজের জন্য আমার কি ভূমিকা, এগুলো আমরা কখনোই চিন্তা করি না। আমরা চিন্তা করি ব্যক্তির কথা, আমরা চিন্তা করি সর্বোচ্চ আমাদের পরিবারের কথা। সমাজ সে তো কোন দূরের কথা, আর রাষ্ট্র আর পৃথিবী সে তো আমাদের ভাবনারও বাইরে। এই বিষয়গুলো লেখক আস্তে আস্তে করে আমাদের মাথায় দেওয়ার চেষ্টা করছেন। আসুন আমরা আসি রেড ক্রসের মতো বা রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সেবাকর্মী সংস্থার যে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এটাই প্রমাণ করে যে আমাদের দুস্থ, অবহেলিত, বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য ন্যাক্কারজনক, অপমানজনক একটা বিষয়। মানুষের স্বাভাবিক অধিকার, মানব মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। মানুষের স্বাভাবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের স্বাভাবিক অধিকার বলতে তার অনেক ধরনের অধিকার আছে, তার মৌলিক অধিকারগুলোর কথা বলছে। আর মর্যাদা, মানুষের মর্যাদা, বারবার এই চ্যাপ্টারে মানব মর্যাদার কথাটা বারবার বলা হচ্ছে। এটা সত্যি কথা যে আমরা আমাদের দেশে বাঙালিরা, বাঙালি মানে আমি আপনার কথা বলছি, যেটুক মর্যাদা পাই, রোহিঙ্গারা ওটুক মর্যাদা পায় না, এবং ওরা অবশ্যই মানব মর্যাদার লঙ্ঘন তাদের হচ্ছে, এটা নিঃসন্দেহে বলতে পারি, হচ্ছে। এটা সত্যি কথা। আপনি রোহিঙ্গা বললে আপনি এইভাবে তাকান, কিন্তু দেখেন একটু করুন না, একটু মানে বাঁকা দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছেন, তাহলে আপনার এই দৃষ্টির মধ্যে অবশ্যই কি রয়েছে, একটা ন্যাক্কারজনক মনোভাব রয়েছে। এবং এটা সত্যি কথা, রোহিঙ্গারা যখন এসেছেন, আমার আপনার মতো অনেকেই গিয়ে ওখানে টাকা বিলিয়ে এসেছেন, এটাও সত্যি কথা। তাহলে আপনি টাকাও বিলিয়েছেন, আবার এভাবেও দেখছেন, ভেরি ব্যাড। হ্যাঁ, ওদের খাসিয়ত খারাপ, স্বভাব খারাপ, আই নো দ্যাট, বাট তারপরও খারাপ তার সবাই না, ঠিক আছে? হোয়াটএভার। তারপর আসেন পড়াতে আসেন, আমরা সেই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা ওভারঅল সবকিছু জানি, সবকিছুই বুঝি। আমরা চ্যাপ্টারের দৃষ্টিকোণ থেকে যা লেখক বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করছে। এই হলো কথা। আর লেখকের দৃষ্টিভঙ্গি যদি সত্যি সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে বা আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হতো, তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবন বা আমাদের দেশ উন্নতির যে কোন শিখরে চলে যেত, সেটা কল্পনার বাইরে। তবে আমাদের দেশ আস্তে আস্তে করে সেই দিকে এগিয়ে যাচ্ছে, বা প্রত্যেকটা দেশ পৃথিবীর সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এটা মানে অনুমান করতে পারি আর কি, স্বপ্ন দেখতে পারি। যাই হোক, আসেন পড়ায় আসে। মানুষের স্বাভাবিক অধিকার, মর্যাদার আছে, এটা তো বলেছি, মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। আচ্ছা, একটু যে পড়ালাম, একটুকের মধ্যে তোমাদের এনি কোয়েশ্চন, ক্লাস তো খুব কম করছো, সম্ভবত অন্য জায়গায় ক্লাস আছে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তারপরও একটু যা পড়িয়েছে এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা, যারা পরে ক্লাস করবা তারাও সেখানে কমেন্ট করবা, ঠিক আছে? নিচে কমেন্ট করবা। আর দুই একটা ফোন আমার কাছে মাঝে সাঝে আসছে দুই একদিনের মধ্যে, যে স্যার আসলে ক্লাস হচ্ছে না কেন। দুই একটা ফোন আসছে, স্যার এটা আমি অতীতেও বলেছি, আজকেও বলছি, তোমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে চ্যাপ্টারগুলো রেডি, আমাদেরকে না মানে আমাকে চ্যাপ্টারটা রেডি করতে হচ্ছে। এমন না যে আমি রিডিং পড়িয়ে যাচ্ছি, চ্যাপ্টারটা আমাকে রিডিং মানে
লেকচারটা রেডি করতে হচ্ছে, সো লেকচার রেডি করার জন্য কিছু টাইম লাগে অনেক সময়, ঠিক আছে। এর মধ্যে আমার অন্যান্য জায়গায়ও ক্লাস থাকে, কাজ থাকে, অনলাইনে ক্লাস চালানো বা প্রসিডিউরটা টোটাল একটা পেইনফুল একটা প্রসিডিউর আর কি, ঠিক আছে। তো এইগুলো করতে করতে আসলে সময় সব দিক থেকে পাওয়া যায় না, ঠিক আছে। যতটুকু পারছি আমি আমার লেভেল বেসটা দিচ্ছি, ঠিক আছে। তোমাদের প্রায় গদ্যের মধ্যে এটা সহ মানে 8টা টপিক শেষ হচ্ছে, গদ্যের মধ্যে, কবিতার মধ্যে 7টা টপিক শেষ হয়ে গেছে। সো আমরা অনেক এগিয়ে আছি। তোমাদের ফাইনাল পরীক্ষা হতে অনেক দেরি, ফার্স্ট ইয়ার ফাইনাল হতে অনেক দেরি, হয়তো চট্টগ্রাম কলেজের পরীক্ষা 17 তারিখ বলছো, তো সেই হিসেবে তোমাদের 90% সিলেবাস কমপ্লিট, 90%, ঠিক তো। আমরা পড়া যখন থেকে শুরু করেছি তখন থেকে যদি আমরা সিলেবাসটা জানতাম যে এরকম এরকম হবে, আমরা এতদিনে শেষ করে রিভিশন সহ দিতে পারতাম। আমরা অর্ধেক পড়িয়ে প্রায় অর্ধেক 40% পড়ানোর পরে সিলেবাস চেঞ্জ হয়েছে। সো আমাদেরকে এই বাস্তবতাগুলো মানতে হবে, কোভিড সিচুয়েশনগুলো একটু মেনে নিতে হবে, এগুলো মেনে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এত অস্থির হলে চলবে না। স্যার ভাই যদি হেল্প করে তাহলে কি মানব না, দৃষ্টিভঙ্গিটা ফ্যাক্ট। ভাইকে সাহায্য করছে, এটা যদি সাহায্য সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ঠিক আছে, তাহলে সেটা মানব কল্যাণের বিষয়, সেটা অ্যাপ্রিসিয়েটিং। কিন্তু ভাইকে যদি সহযোগিতার নামে করুণা করে, ভাইকে সহযোগিতার নামে যদি করুণা করে, তাহলে সেটা অবশ্যই মানব মর্যাদার লঙ্ঘন হবে, ঠিক আছে। সেটা দৃষ্টিভঙ্গির বিষয় যে তিনি কিভাবে সহযোগিতাটা করছেন, করুণা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, নাকি আসলে মন থেকে করছেন, উদার মন মানসিকতা নিয়ে করছেন, ম্যাটার অফ ফ্যাক্ট। সো কোয়েশ্চেন করতে থাকো বা থাকবে, আমি আস্তে আস্তে পড়তে থাকি। কালের বিবর্তনে অর্থাৎ সময়ের প্রবাহে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয়। অর্থাৎ আগে আমরা, এখন গ্লোবালাইজেশনের যুগ, অর্থাৎ এখন পৃথিবীর সকল মানুষ যেন একে অন্যের কথা মুহূর্তের মধ্যে জানতে পারছি, একে অন্যের সাথে খুব সহজে কানেক্টেড হতে পারছি। একটা দেশের সমস্যা হলে অন্য দেশ খুব সহজে এগিয়ে আসে, বাট আগে আমরা এরকম ছিলাম না। আগে আমরা মানে অনেকটা আত্মকেন্দ্রিক ছিলাম, ব্যক্তির ক্ষেত্রেও ছিল, রাষ্ট্রের ক্ষেত্রেও ছিল। আচ্ছা, এখন আমরা বৃহত্তর মানবতার অংশ, অর্থাৎ অন্য দেশের সমস্যা হলে এখন আমরাও কি এগিয়ে আসতে চাই, প্রতিবাদ করতে চাই, বিক্ষোভ করতে চাই, এরকম। তাই গো ফর হিউম্যানিটি, অর্থাৎ মানবতার জয় হোক, এই শিরোনামকে আমরা বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে নিতে পারি না। সহজ ভাষায় কি বলতে চাচ্ছে, বর্তমানে আমরা একটি বিশ্বায়নের যুগে আছি। আমরা পুরো বিশ্বের মানুষ এক অভিন্ন মানবতার অংশ। আমরা এখন রাষ্ট্রীয় বিভাজনটাকে এখন এমন একটা চিন্তা ভাবনা বা এমন একটা ধারণা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীর সকল মানুষ একে অন্যের কি ভাই, একে অন্যের বিপদে এগিয়ে আসবে। এটাকে বলছে বৃহত্তর মানবতা। আচ্ছা, তো তাই গো ফর হিউম্যানিটি যে কনসেপ্টটা, সেটাকে আমরা খুব হালকা একটা বিষয়, খুব খণ্ডিত একটা বিষয়, বা এখানে খুব হালকা বিষয় হিসেবে বললে খুব ভালো, তো খুব হালকা বিষয় হিসেবে নেওয়ার উপায় নেই, এটাকে বিচ্ছিন্ন একটা বিষয় হিসেবে চিন্তা করার উপায় নেই। এটা আমার আপনার সকলেরই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার সমস্যা হলো অন্য দেশের মানুষ বা বিশ্বের অন্য দেশের মানুষও একই কথা, অন্য দেশের মানুষ বা অন্য একই কথা, মানে কি অন্য দেশের মানুষ এগিয়ে আসবে বা আসবে না যদি হিউম্যানিটি বিষয়টা না থাকে, আর থাকলে আসবে, না থাকলে আসবে না। তেমনি নেওয়া যায় না। স্যার এর পরের লাইনটা আমার কাছে নাই, কাটা পড়েছে, আমি দেখাচ্ছি তোমাকে। আমি অ্যাকচুয়ালি এই যে দেখেন লাইনটা আমার কাছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো আমি আইডিয়ার উপর ভিত্তি করে যে লাইনটা অর্ধেক কাটা পড়েছে, আমার কাছে বইতে নেই, আমি আইডিয়ার উপর ভিত্তি করে এটা পড়ে যাচ্ছি, আমার যতটুকু মনে হচ্ছে। তো তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে নিও, এবং কোনো জায়গায় আমার ভুল হলে একটু আমাকে জানিয়ে দিও, স্যার লাইনটা এরকম আছে। অনেক বড় লাইন, লিখতেও তোমাদের কষ্ট হবে হয়তো। তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। আমরা যেহেতু একটা অভিন্ন মানবতার অংশ বা অভিন্ন বৃহত্তর মানবতার অংশ, তাই মানুষের যে মানব কল্যাণ আছে সেটাকেও লাঘব করে দেখার সময় নাই বা সুযোগ নাই। বিষয়টা এরকম বলছে। আমরা এখানে খণ্ডিত বা বিচ্ছিন্ন শব্দটাকে লাঘব অর্থে ইউজ করেছি, তাই তো। তো এখানে আসলে বলতে চাইছে যে মানব কল্যাণ বিষয়টা এখন পুরো পৃথিবীর বিষয়,
পুরো পৃথিবীর বিষয়। মানব কল্যাণের ধারণা আপনার দেশে আছে, ওর দেশে নাই, তাই জন্য আপনি চুপ করে থাকলেন, এভাবে চিন্তা করলে হবে না। বা অমুক দেশে আছে, আপনার দেশে নাই, এভাবে হালকাভাবে চিন্তা করলে হবে না। মানব কল্যাণটা পুরো মানব জাতির কল্যাণ অর্থে চিন্তা করতে হবে। আপনি শুধু আপনার দেশের মানব কল্যাণ চিন্তা করলে হবে না। আমি আগেই বলেছি, মানব কল্যাণের বিষয়টা পুরো পৃথিবীর ধারণা। তাহলে লেখক যে চিন্তা ভাবনা থেকে লিখছেন, ওই চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনার সংযোগ ঘটাতে হবে আপনাকে। উনি অনেক গভীর অর্থে লিখছেন, অনেক সূক্ষ্ম অর্থে লিখছেন। উনি পুরো মানব জাতিকে নিয়ে চিন্তা করছেন। আপনি শুধু আমি আপনাকে নিয়ে চিন্তা করছি, তাই না বিষয়টা? তো উনি বলছেন এখন আমরা একটা বৃহত্তর মানব সমাজের অন্তর্ভুক্ত, তাই আমাদেরকে মানব কল্যাণের বিষয়টাও শুধু আমার দেশের, আমার পরিবারের, আমার সমাজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে হবে না, বৃহত্তর মানব সমাজের কল্যাণ অর্থে আমাকে চিন্তা করতে হবে। এই প্যারাটার সামারি হচ্ছে সেটা। এবং পরবর্তীতে একটা কথা বলছে, দেখতে মানুষ অন্য প্রাণীর মতো বা এরকম কিছু একটা হবে। দেখতে মানুষ অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে এরপর কিছু একটা লিখছে, আমি টোটালি পড়তে পারছি না, যে সম্ভাবনা আছে তা অনন্ত সম্ভাবনার বীজ, এরকম কিছু লিখতে চেয়েছে হয়তো বা। অর্থাৎ মানুষ একটা প্রাণী মাত্র, দেখতে অন্য প্রাণীর মতো, কিন্তু মানুষের মধ্যে লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনার বীজ। মানুষের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, এটাই হচ্ছে কথা। আরেকবার বুঝি, আমিও প্রাণী, এরকম প্রাণীর আমার মতো দেখতে প্রাণ আছে, এরকম আরো অনেক প্রাণী আছে। ছাগলও একটা প্রাণী, তারও প্রাণ আছে, সেও শ্বাস প্রশ্বাস ত্যাগ করে, সেও খেয়ে পরে বেঁচে থাকে। তো যাই হোক, আমার সাথে তার অনেক পার্থক্য রয়েছে। আমার মধ্যে রয়েছে মনুষ্যত্ব, তার মধ্যে নেই। আমার মধ্যে রয়েছে অনেক সুপ্ত প্রতিভা, যেটা ওর মধ্যে নেই। এটা নিশ্চয়ই আমাকে আর নতুন করে বোঝানোর দরকার নেই যে আপনার সাথে আমার সাথে একটা ছাগলের আর গরুর পার্থক্য কি। এটা আমরা সবাই বুঝি। আমার আপনার মধ্যে মনুষ্যত্ব আছে, যেটা ওর মধ্যে নেই। আমার আপনার মধ্যে অনেক প্রতিভা লুকায়িত আছে, যেটা ওর মধ্যে নেই। আশরাফুল মাকলুকাত কথাটা তো আমরা সেজন্যই বলি, তাই না? সেই সম্ভাবনার, সেই প্রতিভা, সম্ভাবনা মনে হচ্ছে প্রতিভা। এখানে স্ফুরণ, স্ফুটন, এই দুটো শব্দের সমার্থ শব্দ হচ্ছে বহিঃপ্রকাশ। স্ফুরণ, স্ফুটন শব্দের সমার্থ শব্দ হচ্ছে বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা করে, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই হচ্ছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ। কি বুঝলাম? আমাদের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে, সেই সম্ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো আর তার সুযোগ করে দেয়া, সেই সম্ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো আর বহিঃপ্রকাশের সুযোগ করে দেয়াটাই হচ্ছে মানব কল্যাণ। বুঝতে পারছো? আমার মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। সুপ্ত প্রতিভা বলতে আমরা বুঝতে পারি মনুষ্যত্ব। তাহলে মনুষ্যত্বের বিকাশ ঘটানো এবং মনুষ্যত্বের বিকাশের সুযোগ করে দেওয়ারই নাম হচ্ছে কি? মানব কল্যাণ। তাহলে মানব কল্যাণ করতে হলে মনুষ্যত্বের বিকাশ করতে হবে এবং সেই বিকাশের জন্য ক্ষেত্র তৈরি করে দিতে হবে। এই ক্ষেত্রটা তৈরি করতে পারে সমাজ, তৈরি করতে পারে রাষ্ট্র, তৈরি করতে পারে পরিবার। হালে, হালে মানে হচ্ছে বর্তমানে। আচ্ছা, সেটা তুচ্ছ তাচ্ছিল্য মানে অবহেলা করা কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না। আচ্ছা, এই যে আমরা মানব কল্যাণের কথা বলছে, মানব কল্যাণটা করতে গিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা কাউকে যে দান খয়রাতের বিষয়গুলো আর কি, দান খয়রাত করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোভাবে মানব কল্যাণ হতে পারে না। একই কথা বারবার ভিন্নভাবে বলছে। হালে, হালে মানে হচ্ছে বর্তমানে। যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হচ্ছে, মানব জাতির অস্তিত্ব, মানুষের অস্তিত্ববাদ বলে একটা কথা আমরা এখন উল্লেখ করছি। ইংরেজিতে যাকে এক্সিস্টেন্সিয়ালিজম বলা হয়, তারও মূল কথা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। অস্তিত্ববাদ বলতে আমরা এখন যা বুঝি সেটা হচ্ছে কি? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। শুধু টিকিয়ে রাখা না, পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করা, মানুষের অস্তিত্ব পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করা, যেটা প্রাচীন যুগে ছিল না। প্রাচীন যুগে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে কি ছিলাম? দ্বিধাহীন ছিলাম, শঙ্কাপূর্ণ ছিলাম। কিন্তু এখন আমরা মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য পৃথিবীতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, সমন্বিতভাবে, সম্মিলিতভাবে কাজ করছে। ধরো আমরা এইভাবে চিন্তা করতে পারি, করোনা ভাইরাসের যে অনেক প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনটাতে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য জাতিগতভাবেই তো কাজ, জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করেছি, সমন্বিতভাবে কাজ করেছি পৃথিবীতে। না হলে ভ্যাকসিন তোমার অক্সফোর্ডে আবিষ্কৃত হয়েছে, এটা ইংল্যান্ডের মানুষই দিত, বাংলাদেশের কাছে পাঠাইতো না। পাঠাইছে কেন? মানব কল্যাণের জন্য, ওদের মানবিকতার জন্য পাঠাইছে। আমি কি বুঝতে পারছি? একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝালাম আর কি। তাহলে আমরা এখন সেই
দৃষ্টিকোণ থেকে কাজ করছে, মানুষ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করছে, আলাদাভাবে কাজ করছে না। আচ্ছা, বল প্রয়োগ বা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার মানে হচ্ছে হুকুমের গোলাম, চাকর। তাবেদার শব্দের অর্থ হচ্ছে হুকুমের গোলাম বা চাকর বা চাটুকার মানে হচ্ছে ফ্ল্যাটারার তো বোঝো, তেল মারে পাম মারে এরকম আর কি। তো চমৎকারী বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। আমাকে কেউ কোনো কারণে, এটা একটা ভিন্ন প্রসঙ্গে বলছে, আমাকে কেউ ভয় দেখিয়ে, বল প্রয়োগ করে বা সামরিক শাসন দেখিয়ে আমাকে হুকুমের গোলাম বানিয়ে রাখতে পারে, চাটুকার বানিয়ে রাখতে পারে, কিন্তু কখনো প্রকৃত অর্থে মানব মর্যাদা নিতে পারবে না। অর্থাৎ কেউ আমাকে ভয় দেখিয়ে তার গোলাম বানিয়ে রাখতে পারে, কিন্তু আমি তাকে প্রকৃত অর্থে শ্রদ্ধা সালাম করব না। এটা হচ্ছে কথা। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তাই নয়, তার সামাজিক পরিণতি বা সোশিয়াল কনসিকুয়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু সব মানুষের সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মের সাথে রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্বলোকে অর্থাৎ পরলোক পানে। অর্থাৎ আমরা সমাজের দিকে খুব একটা নজর দিই না। আমরা সমাজের পরিণতি বা রাষ্ট্রের পরিণতির দিকে চিন্তা না করে আমরা পরলোকের পরিণতির কথা চিন্তা করি, যে আমি লোভ করলে কি হবে, আমি অন্যায় করলে কি হবে, এরকম চিন্তা করে আমরা ঊর্ধ্ব দিকে অর্থাৎ মরে যাওয়ার পরে কি হবে, কবরে গেলে কি হবে, সেটা নিয়েই আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আমার কর্মকাণ্ডের ফলে সমাজের কি পরিণতি হচ্ছে, আমার কর্মকাণ্ডের ফলে সমাজের হওয়া মানে রাষ্ট্রের হওয়া কি পরিণতি হচ্ছে, সেই দিকে আমরা ভাবি না। কিন্তু এটা ঠিক, ব্যক্তির কর্মকাণ্ড সমাজের কর্মকাণ্ডে বা সামাজিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে। তাই কোনো ব্যক্তি যখন মানব কল্যাণ করতে চায়, সেটা সমাজেরও উপকার হয়, অর্থাৎ সে সমাজেরও কি হয়, মানব কল্যাণ সৃষ্টি হয়। আর সমাজে যখন মানব কল্যাণটা সুপ্রতিষ্ঠিত হয়, তখন একটা রাষ্ট্রে মানব কল্যাণ সুপ্রতিষ্ঠিত হয়। আর রাষ্ট্রে যখন মানব কল্যাণ প্রতিষ্ঠিত হয়, তখন পুরো পৃথিবীতে, পুরো মানব সমাজে, বৃহত্তর মানব সমাজেও মানব কল্যাণটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। তাই বলা হচ্ছে যে কি, মানুষের সামাজিক পরিণতিটাও কি তার, মানুষের সব কর্ম যে শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে থেকে তা নয়, অর্থাৎ মানুষের ব্যক্তিগত কাজের ভূমিকা, মানুষের ব্যক্তিগত কাজের ফলাফলটা সমাজেও প্রভাব বিস্তার করে। তুমি তোমার কাজের দ্বারা সমাজকেও প্রভাবিত করতে পারো। ভালো কাজ দ্বারা সমাজকে প্রভাবিত করতে পারছো, খারাপ কাজ দ্বারাও সমাজকে প্রভাবিত করতে পারছো, এটা বলছে এখানে। স্রেফ মানে শুধু সদিচ্ছার দ্বারা, ভালো ইচ্ছা দ্বারা, মহৎ ইচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা, মানে যারা ধর্ম প্রচার করেন, বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে, ভালো কথা বলা হয়েছে। আচ্ছা, অর্থাৎ শুধু ইচ্ছার দ্বারা সম্ভব নয়, ইচ্ছার সাথে সাথে তোমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে মানব কল্যাণের জন্য কি কি কাজ করতে হবে, ধর্ম নির্দেশকেরা যে যে কাজগুলো বলেছেন সেগুলো করতে হবে। শুধু ইচ্ছা থাকলে হবে না, ওই ইচ্ছার বাস্তবায়নও হতে হবে। কথাটা লেখক ইজি করে লিখলে হতো। অর্থাৎ মানব কল্যাণের ইচ্ছা থাকলে হবে না ভাই, তোকে এটার জন্য কাজও করে যেতে হবে। তুই ইচ্ছা করতে চাচ্ছ আমি পৃথিবীর মানুষের কল্যাণ করবো, তো ইচ্ছার মধ্যে শেষ কোনো, আসলে এটা আমি চিন্তা করি যে আমি প্রত্যেকদিন চিন্তা করি না আমি আসলে ভালো কিছু করব, কালকে একটু ভালো কিছু করব, মানুষের হেল্প করব, এরকম চিন্তা করতেই থাকে, আসলে কোনোদিন কাউকে এভাবে হেল্প করতে পারি না। তাহলে আমার মতো এরকম আরো অনেক মানুষ আছেন যে যারা সবসময় চিন্তা করেন যে কি মানুষের বিপদে এগিয়ে আসবেন, মানুষকে হেল্প করবেন, বাট ওই চিন্তার মধ্যেই আমি আপনি কি থাকি, নিয়োজিত থাকি, কোনো কাজে এগিয়ে আসে না। এমনিতে বললাম, ঠিক আছে, যাই হোক, ফান করলাম। আসো পড়াতে আসে। পেয়েছে এমনকি সর্বজীবে হিত মানে হচ্ছে উন্নতির কথাও বলা হয়েছে। তার মানে মানব কল্যাণের দিকটা শুধু রাষ্ট্রের মধ্যে না, পৃথিবীতে সকল প্রাণীর প্রতি সেবা করার কথা, সহযোগিতা করার কথা সকল ধর্মে বলা হয়েছে। অতএব আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিভঙ্গি থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল শব্দের অর্থ লিখে রাখো, যুক্তিসঙ্গত এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিত। অর্থাৎ এখন থেকে আমাদেরকে পৃথিবীর উন্নতির জন্য, মানব কল্যাণের জন্য একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে, একটু চিন্তা ভাবনার পদ্ধতিতে এগিয়ে আসতে হবে।
সমস্যা যত বড় বা ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস ও বুদ্ধিমত্তার সাথে। তাহলে মানব কল্যাণ যে হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার মোকাবেলাটা একটু বুদ্ধিমত্তার সাথে করতে হবে। এড়িয়ে গিয়ে মানে এড়িয়ে যাওয়া তো বুঝো, মানে গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া, বা জোড়া তালি দিয়ে কোনো রকমে, জোড়া তালি দিয়ে বলতে আবার হাত তালি দেওয়া না, কোনো রকমে কাজ করা। জোড়া তালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। তাই মানব কল্যাণ যে হচ্ছে না, এটা একটা সমস্যা। স্যার অর্থটা আবার বলবেন? কোনটার অর্থ একটু আমাকে বলো তো, কোনটার অর্থ মহিমা, কোনটা একটু বলবা? ও রেশনাল মানে হচ্ছে যুক্তিসঙ্গত, এটা মনে হয়। আচ্ছা, আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তা, এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিবা। আমাদের বিশ্বাস অর্থাৎ লেখকের বিশ্বাস মুক্ত বুদ্ধি শব্দের অর্থ টিকাতে দিয়েছে উদার মানসিকতা, এক কথায় শেষ। মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই পৃথিবীতে কল্যাণ আনা সম্ভব, পৃথিবীতে মানব কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। কিসের মাধ্যমে? উদার মানসিকতার মাধ্যমে। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে, বিজ্ঞান এখন খুব সুন্দরভাবে পৃথিবীকে চালিত করছে। সভ্যতাকে এখন চরম শিখরে পৌঁছে দিচ্ছে কে? আমাদের প্রাত্যহিক বিজ্ঞান। তো বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে আমরা ধ্বংসের পরিবর্তে আমরা যে পৃথিবীতে হানাহানি করছি, অনেক অর্থ ব্যয় করছি, সে অর্থগুলো সেভাবে ব্যয় না করে আমরা যদি প্রকৃত অর্থে মানব কল্যাণ বা পৃথিবীর মানুষের কল্যাণ করতে চাই, তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে, ওই যে বললাম একটা উদাহরণ, এক ভাই অন্য ভাইকে এমন মিলেমিশে আছে, সেইভাবে যদি থাকতে পারি প্রত্যেকটা দেশ, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, সেটাই বলছে, বিজ্ঞানের আবিষ্কারকে ধ্বংসের দিকে না নিয়ে আমরা যদি সৃজনশীল মানবিক কর্ম নিয়োগ করতে পারি, তবে পৃথিবীটা সুন্দর হবে। তাহলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। আচ্ছা, সো আমি ক্লাসটা শেষ করলাম, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে দিচ্ছি, নেক্সট শুক্রবার মানে এই সপ্তাহে শুক্রবারে কোনো ক্লাস হবে না। সো আমাকে একটু সময় দিতে হবে। এই সপ্তাহে শুক্রবারে কোনো ক্লাস হবে না, এবং ক্লাস হবে আগামী মঙ্গলবারে। ঠিক আছে? তো আমি এটুকুই বিদায় নিচ্ছি। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে, যারা এখন ক্লাস করেছো তাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে, যারা পরে ক্লাস করছো তারাও কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বিদায় নিচ্ছি, এবং তোমাদের একটা পরীক্ষার অ্যানাউন্সমেন্ট থাকবে, পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা। ঠিক আছে? একটু আমাকে কেউ কষ্ট করে জানাও যে কি কি বিষয়ে পরীক্ষা মানে পড়ানো হয়েছে কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি, এমন টপিক কি কি আছে? পরীক্ষা নেওয়া হয়নি কিন্তু পড়িয়ে ফেলেছে, এমন টপিক কি কি আছে? কোন কোন টপিকের উপর পরীক্ষা নেওয়া যায়? একটু আমাকে জানাও তোমরা, আমি ভুলে গেছি, একটু আমাকে প্লিজ জানাও, কেমন? তো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।